আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রধানমন্ত্রী। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূর প্রসারী প্রভাব রয়েছে গ্লোবাল টাইমস। এস আলম গ্রুপের নামে ঋণ। ইউনিয়ন ব্যাংকের 6 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ দুদকের। সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল পাস। বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বিপিসি। বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মোহাম্মদ সরওয়ার হোসেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না তথ্য উপদেষ্টা। গাইবান্ধা বিএনপি জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, 144 ধারা। যৌন নির্যাতন মামলা বাতিলে ট্রাম্পের আবেদন খারিজ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে 58,000 ভবন ক্ষতিগ্রস্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, 2024 সালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের। এ উপলক্ষে আমি সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। নতুন বাজেট আগামীকাল বুধবার 1 জুলাই থেকে কার্যকর হবে। মঙ্গলবার 30 জুন জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট পাশের জন্য প্রস্তাব উপস্থাপন করে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেটি পাশ হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত 59টি দাবি উপস্থাপন ও তার উপর ভোট গ্রহণ করা হয়। এসব দাবির বিপরীতে 1,344টি ছাঁটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা। যে ছাঁটাই প্রস্তাবগুলো আসে সেগুলোর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। অর্থমন্ত্রী জাতীয় সংসদে গত 11 জুন 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। প্রস্তাবিত বাজেটের উপর সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষে বিপক্ষে দীর্ঘ আলোচনার পর এটি পাশ হয়। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ 6 আসনের সংসদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও আঞ্চলিক সহযোগিতায় সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র গ্লোবাল টাইমস। মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে পত্রিকাটি বলেছে, পরিবর্তনশীল বৈশ্বিক ভূ রাজনীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা সংকটের এই সময় প্রতিবেশী কূটনীতি এবং গ্লোবাল সাউথের মধ্যে সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের নতুন ভিত্তি হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ও কম্বোডিয়ার নেতাদের সাম্প্রতিক চীন সফর উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদারের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করে গ্লোবাল টাইমস বলেছে,
এই সফরের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক গুরুত্ব সুদূর প্রসারী। এস আলম গ্রুপের নামে প্রায় 18,000 কোটি টাকার ভুয়া ঋণ বিতরণের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের 6 সাবেক ও বর্তমান কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় ইউনিয়ন ব্যাংকের 6 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তাদের ঋণ অনুমোদন, গ্রাহক যাচাই, জামানতের মূল্যায়ন, অর্থ ছাড়ের প্রক্রিয়া এবং ঋণ বিতরণের ক্ষেত্রে অনুসরণ করা ব্যাংকিং বিধিবিধান সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করা হয়। তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া কর্মকর্তারা হলেন ইউনিয়ন ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আব্দুল মঞ্জুর, সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনসুর আহমেদ ও মোহাম্মদ ফরহাদ, প্রিন্সিপাল অফিসার দিদারুল ইসলাম, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শরীফুল আলম মন্ডল এবং শঙ্কর কুমার রায়। অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর অপরাধে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল সংসদে পাশ হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুয়া প্রতিরোধ বিল 2026 পাশের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের উপর বিরোধী দলের সদস্যদের আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করেন স্পিকার। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 রহিত করে নতুন আইন করা হচ্ছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে 2 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 2 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার অপরাধ করলেও 5 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের লক্ষ্যে বুধবার 1 জুলাই দেশের সব তেলের ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে। বিপিসির বন্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপো সমূহে জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম বুধবার পরিচালিত হবে। এ লক্ষ্যে ওই দিন চট্টগ্রামস্থ প্রধান স্থাপনা সহ দেশের সব ডিপো স্থাপনার বিপণন কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। তবে এ সময় বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সরওয়ার হোসেন, যিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তাকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর উত্তর ছুটি স্থগিতের শর্তে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুচ্ছেদ 10-4 অনুযায়ী মোহাম্মদ সরওয়ার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এর সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি বলেন, আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা একেবারেই অনুচিত। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হতে হবে। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু গণমাধ্যম সম্প্রতি তার বক্তব্য প্রচার করছে। এর মানে তারা আদালতের নির্দেশনা মানছেন না। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে তাদের এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই। গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে সোমবার রাত 10টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের
জুনদহ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন এবং সংঘর্ষের কারণে ঢাকা রংপুর মহাসড়কে প্রায় 1 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা ও কলামিস্ট ইজেন ক্যারলের করা যৌন নির্যাতন মামলায় রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত ট্রাম্পের আইনজীবীদের জমা দেওয়া পিটিশনটি নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন। কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেন। মামলার বিবরণ অনুযায়ী 2019 সালের ইজেন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের এই অভিযোগটি উত্থাপন করেন। তার অভিযোগ, 1996 সালে নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। এই ঘটনার জেরে ক্যারল ট্রাম্পের কাছে $50 লাখ ক্ষতিপূরণ দাবি করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় 58,000 ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এমন ভয়াবহ চিত্র। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে এখন পর্যন্ত সরকারিভাবে 1700 মানুষের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। গত 100 বছরের মধ্যে এগুলো ভেনেজুয়েলার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরেস্কার এবং জেমন ভন ডেন হোয়েক বলেছেন, গত 25 জুন স্যাটেলাইট রাডার ডাটা ঘেঁটে দেখা গেছে ভূমিকম্পের পর প্রায় 58,870টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তারা ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজলিউশনের রাডারের ছবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।